গল্পের শুরুতে আমরা বিসক নামের এক ছেলেকে দেখি যে ক্লাসে নতুন এসেছে। শিক্ষিকা বলেন, এ বেশ ভালো বক্সার, আজ থেকে এ তোমাদের বক্সিং ক্লাসের নতুন হেড হবে। সব ছাত্রছাত্রী বিসকের জন্য হাততালি দিতে শুরু করে, কিন্তু ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে উসল তাকে দেখে একটুও খুশি হয় না, কারণ সে আগে তার সাথে টেকনিক্যাল স্কুলে পড়তো এবং সেখানে বিসক তাকে খুব অত্যাচার করত। শিক্ষিকা চলে যেতেই বিসক তার আসল রূপ দেখাতে শুরু করে। ক্লাসের সবচেয়ে বড় বদমাশকে পিটিয়ে সে একদিনেই নিজের দাপট প্রতিষ্ঠা করে ফেলে। এরপর সে উসলের গলা চেপে ধরে। একটি মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিসক তাকে চর মেরে দূরে ঠেলে দেয়। সে ক্রুদ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করে, তুমি কি এর বান্ধবী যে তোমার এত চিন্তা হচ্ছে? দুঃখের বিষয়ে আমি মেয়েদের উপরেও হাত তুলি। ভয়ে উসল বিসকের হাত ধরে মিনতি করে থামতে বলে। এতে বিসক আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, মিডল স্কুলের শিক্ষা ভুলে গেলি? এবং তারপর উসলকে প্রচন্ডভাবে মারতে শুরু করে। উসল বদলা নিতে চেয়েছিল। তার নজর একটি কলমের উপর পড়ল। কাঁপতে কাঁপতে সে কলমটি তুলে নেয়। বিসক কাছে এসে বলে, তুই তো শুধু একটা কাপুরুষ। যদি সত্যি পুরুষ হতিস তবে এতক্ষণে আমাকে আক্রমণ করে দিতিস। ভয় পেয়ে উসল কলমটি তার চোখে ঢুকিয়ে দেয়। বিসক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ক্লাসের সব ছাত্রছাত্রীর হুঁশ উড়ে যায়। উসল নিজেও খুব ভয় পেয়েছিল। এই ঘটনার পর উসলকে আদালতে পেশ করা হয়। আদালত রায় দেয় যে উসল ইচ্ছাকৃতভাবে অস্ত্র ব্যবহার করেছে এবং বিসকের একটি চোখ নষ্ট হয়েছে। এটিকে আত্মরক্ষা হিসেবে মানা হয়নি এবং তাকে 2 বছরের কিশোর সংশোধনাগারের সাজা দেওয়া হয়। তার মা কাঁদতে থাকেন। উসল অন্যান্য কয়েদিদের সাথে বাসে উঠতে যাচ্ছিল। সেই বাসে জং নামের এক বিপজ্জনক কয়েদিও ছিল, যার পাশে বসার সাহস কেউ করতো না। সে একজন দক্ষ এমএমএ বক্সার ছিল। উসলের আসনটি একটি ছেলে ছিনিয়ে নেয়, যার ফলে তাকে সেই বিপজ্জনক কয়েদির পাশে বসতে হয়। জেলে পৌঁছানোর পর গার্ডরা সবার জিনিসপত্র জব্দ করে নেয়। হান নামের সেই কয়েদি উসলকে জিজ্ঞেস করে, কোন মামলায় এসেছো? উসল আস্তে করে বলে, হত্যার চেষ্টা। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। হান সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে মিথ্যা বলে যে তার মামলাও একই রকম। হান এবং উসল মেইনটেন্যান্স টিমে ছিল। এই জেলে প্রতিটি অপরাধী নিজেদের দল তৈরি করে রেখেছিল। হান যখন বাকি কয়েদিদের সাথে নিজের পরিচয় দেয়, তখন সে সত্যিটা স্বীকার করে যে সে শুধু চুরির মামলায় এসেছে। ঠিক তখনই এক সিনিয়র কয়েদি জং দুজন নতুন ছেলেকে জেলের নিয়ম বোঝাতে শুরু করে। সে বলে, এখানে পদমর্যাদা লড়াই দিয়ে ঠিক হয়। যদি লড়তে না পারো তবে উধাও হয়ে যাও, নয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। এই মুহূর্তে জেলটি 3টি গ্রুপে বিভক্ত ছিল। 1 শেং হে, বিশ্ব জুডো চ্যাম্পিয়ন, যার দক্ষতার কোনো জবাব ছিল না। 2 ওন, যে রাগের মাথায় শয়তান হয়ে ওঠে। 3 সুং ইয়ং, দেখতে ছোট হলেও যে কাউকে গুঁড়ো করে দিতে পারত। তাৎক্ষণিক শক্তি ও নিয়ন্ত্রণ দখলের জন্য ওন এবং সুং ইয়ং মিলে একটি চাল চালে। তারা মিথ্যা ঝগড়া করে সেংহেপের উপর হামলা এবং ধূমপানের জিনিস চুরি করার অভিযোগ তোলে। ফলস্বরূপ সেংহেপকে একাকী কারাবাসে পাঠানো হয় এবং এখন জেলের ক্ষমতা কেবল 2টি গ্রুপের হাতে ছিল, কিন্তু আসল সত্য অন্য ছিল। জেলের আসল মালিক তারা ছিল না। আসলে এমন একজন মানুষ এখানে উপস্থিত ছিলেন যাকে এই 3 জন মিলেও হারাতে পারত না। তার নাম ছিল জং। উসল তখনও জং সম্পর্কে কিছুই জানত না। হান তাকে জানায়, যার সাথে তুমি বাসে বসেছিলে সেই হলো জং। সে টানা 3 বার লাইটওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং মাত্র 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল। কিন্তু সেই উৎসব পালনের জন্য জং যখন তার মা ও বোনের সাথে দেখা করতে পৌঁছায়, তখন সেখানে নীরবতা ছিল। তার বোন মাটিতে পড়েছিল, তার গলা কাটা ছিল, পাশেই তার মায়ের মৃতদেহ পড়েছিল। এটা দেখে জং হতভম্ব হয়ে যায়। তখনই পেছন থেকে মুখোশ পরা এক চোর দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। তারা জানতো না যে তারা ভুল মানুষের সাথে ঝামেলা করছে। জন তাকে জোরে তুলে টেবিলে আছাড় মারে এবং বাকি 2 চোরকেও নির্মম ভাবে মেরে ফেলে। কিন্তু আদালত এটিকে এক্সেসিভ সেলফ ডিফেন্স হিসেবে বিবেচনা করে এবং জংকে জেলে পাঠানো হয়। ওন এবং ইয়ং এর তাদের দলের জন্য একজন করে খেলোয়াড় দরকার ছিল। ওন হানকে নেয় এবং ইয়ং উসলকে নেয়। একটি গেমে ওন গোল করতে যাচ্ছিল, তখনই ইয়ং তাকে থামিয়ে দিয়ে উসলকে বল কিক মারতে বলে। ভয়ে উসল ভুল করে বলটি সোজা ওনের 2 পায়ের মাঝখানে মারে। ওন যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। সে খুব রেগে গিয়ে উসলকে ধরে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। উসলের তখন টেকনিক্যাল স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে, যখন বিসক এবং তার সঙ্গীরা তাকে মারার জন্য স্টোর রুমে নিয়ে যেত। সে বুঝতে পারে যে ওনও তাকে মারতে চলেছে। ঠিক তখনই জং পাশ দিয়ে যাচ্ছিল এবং উসল তখন আর তার কাছে গিয়ে সাহায্য চায়। ওন বলে, কেন আমরা নিজেদের কাজে মন দেব না? আমার ওর সাথে জরুরি কথা আছে, তুমি মাঝখানে নাক গলাও না। জং বলে, একে দেখে মনে হচ্ছে না তুমি এর সাথে কথা বলতে চাও, এবং উসলকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। ওন এই কথা শুনে রেগে গিয়ে জং এর উপর হামলা করে। জবাবে জং তাকে শুধু একটি চর মারে। ওনের মাথা ঘুরে যায় এবং সে আবার হামলা করতে দৌড়ায়, কিন্তু জং একটি ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর উসল অন্যান্য কয়েদিদের সাথে বসে পড়াশোনা করতে শুরু করে। তখনই এক অপ্রত্যাশিত অতিথি বিসক তার সাথে দেখা করতে আসে। তার ডান চোখটি চলে গেছে, বক্সিং কেরিয়ার শেষ হয়ে গেছে। সে
সে রাগে বলে, আমি প্রতিদিন তোর বাইরে আসার জন্য অপেক্ষা করব, বাইরে বের হ, তারপর শুরু হবে তোর আসল নরক যাত্রা। এই কথা শুনে উসলের আত্মা কেঁপে ওঠে। সে কাঁদতে কাঁদতে তার কাছে দয়া ভিক্ষা করে, কিন্তু বিশপ ক্ষমা করে না এবং রেগে চলে যায়। ভীত উসল আবার ক্লাসে আসে। যখন সে জানালা দিয়ে বাইরে তাকায় তখন জংকে গ্রাউন্ডে দৌড়াতে দেখে। উসল তার কাছে গিয়ে সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। জং উত্তর দেয়, চিন্তা করো না, কিছু সময়ের জন্য তুমি সুরক্ষিত। উসল তাকে দুধের কার্টন দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু জং তাকে এড়িয়ে যায়। তবুও উসল প্রতিদিন দুধের কার্টুন নিয়ে গ্রাউন্ডে আসতে শুরু করে। অবশেষে জং বিরক্ত হয়ে যায়। সে বলে, আবার এখানে দুধের কার্টুন রাখবে না। উসল তার পেছন পেছন দৌড়াতে থাকে। জং জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তোমার কি চাই? ওরা কি আবার তোমাকে বিরক্ত করছে? উসল বলে, না, আমি তোমার মতো হতে চাই। আমি তোমার কাছে শিখতে চাই, শক্তিশালী হতে চাই। জং জিজ্ঞেস করে, কেন? শক্তি দিয়ে কি করবে? লোকেদের মারবে, নাকি সেই বোকাদের মতো দুর্বলদের জ্বালাতন করবে? উসল বলে, না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। লোকে আমাকে খুব মারে, বুলি করে। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর পালাতে চাই না। আমি শুধু একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই। এই কথা শুনে জং থেমে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে শেখাতে রাজি আছি। এই গ্রাউন্ডের 100 চক্কর লাগাতে আমার 30 মিনিট লাগে। যদি তুমি 100 চক্কর 40 মিনিটের মধ্যে লাগাতে পারো তবে আমি তোমাকে প্রশিক্ষণ দেব। উসল কিছু না ভেবেই জং এর সাথে দৌড়ানো শুরু করে, কিন্তু কয়েক রাউন্ডেই সে মারাত্মকভাবে ক্লান্ত হয়ে যায় এবং জং তার থেকে অনেক রাউন্ড এগিয়ে যায়। তবুও উসল হার মানেনি। তার সেই পুরনো টেকনিক্যাল স্কুলের দিনগুলোর কথা মনে পড়তে থাকে, যখন বিসক এবং তার বন্ধুরা তাকে নির্মমভাবে পিটাতো। এই সব কথা মনে করে সে দৌড়ানো বন্ধ করে না। কিন্তু 50তম চক্কর পর্যন্ত আসতে আসতে উসল পুরোপুরি ভেঙে পড়ে এবং মাটিতে পড়ে যায়। জং নিজেই বলে, থামাটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু দুর্বল, ভীত আর পুরনো রূপের কথা মনে করে উসল আবার উঠে দাঁড়ায়। যেমন কোনো আহত সিংহ শেষবারের মতো গর্জন করে, ঠিক তেমনই সে চিৎকার করতে করতে নিজের পুরো শক্তি ঢেলে দেয়, যতক্ষণ না সে এখানেই অজ্ঞান হয়ে যায়। সে পরীক্ষাটি সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু জং তার সাহস দেখে তাকে নিজের শিষ্য হিসেবে মেনে নেয়। জনের জেলারের সাথে ভালো জানাশোনা ছিল, তাই উসলকেও তার ছেলে স্থানান্তরিত করা হয়। জং সময় নষ্ট না করে তার প্রশিক্ষণ শুরু করে দেয়। সে তাকে পুশ আপ করতে বলে, কিন্তু সে অদ্ভুতভাবে পুশ আপ করতে শুরু করে। উসলের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যায় যে তাকে প্রশিক্ষণ দেওয়া কতটা কঠিন হতে চলেছে। জং বলে, আমি তোমার সীমা ছাড়িয়ে দেব, এতে বিশেষ কিছু নেই, শুধু প্রতিদিন তোমার অনুশীলন বাড়াতে হবে। এরপরে উসল প্রতিদিন তার অনুশীলনে মনোযোগ দেয়। কয়েকদিনের চরম প্রশিক্ষণের পর উসল আগের চেয়ে অনেক বেশি দ্রুত, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ওদিকে বিসক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। দুজন লোক তাকে গালাগালি দিয়ে পাশে সরতে বলে। বিসক চুপচাপ সরে যায়, কিন্তু আরো এগিয়ে গিয়ে সে তাদের গাড়ির পাশে আয়নাটি ভেঙে দেয়। রাগে দুজন লোক তার উপর হামলা করতে দৌড়ায়, কিন্তু বিসক দুজনকে নির্মমভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। তাদের বস একজন গ্যাংস্টার ছিল। বিসকের লড়াই দেখে সে খুশি হয় এবং জিজ্ঞেস করে, তুমি কি বক্সার? যদি আমার জন্য কাজ করো তবে তোমার বেশ লাভ হবে। এবং সে তার কার্ডটি তাকে ধরিয়ে দেয়। বিসক মানা করে দেয় এবং তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। গ্যাংস্টার হেসে বলে, আমি জানি তোমার একটি চোখ খারাপ, কেন আমি তোমার অন্য গালে হামলা করব না? যদি আমার চর থেকে বেঁচে যাও তবে যেতে দেব। রেগে বিসক তার উপর হামলা করে দেয়, কিন্তু গ্যাংস্টার দ্রুত তার গালে চর মারে এবং তাকে মাটিতে ফেলে দেয়। সে বলে, যদি তুমি আমার কাছ থেকে শেখো তবে আরো ভালো হয়ে উঠবে। আরো শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষায় বিসক রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সে গ্যাংস্টারের অফিসে পৌঁছায়। গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিসক একা হাতেই সবাইকে ধুইয়ে দেয়। সিনিয়র গার্ডরাও রেহাই পায় না। এই সব দেখে গ্যাংস্টার খুব খুশি হয়। এদিকে জেলে হান উসলকে বলে, ঠিক আছে, তুমি প্রশিক্ষণ নিয়ে শক্তিশালী হয়েছো, কিন্তু আমার মনে হয় না তুমি ওনের মোকাবেলা করতে পারবে। আর শীঘ্রই জংকে প্রাপ্তবয়স্কদের জেলে স্থানান্তরিত করা হবে। এরপর তোমাকে ওনের হাত থেকে বাঁচাবে কে? এই কথা শুনে উসল অবাক হয়ে যায়। সে জানতোই না যে জং অন্য জেলে যাচ্ছে। সে সাথে সাথে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি প্রাপ্তবয়স্কদের জেলে যাচ্ছ? জং বলে, তুমি নিজেই জানো যে আমি সবসময় তোমার সাথে থেকে তোমাকে রক্ষা করতে পারি না। এখন তোমার নিজের প্রশিক্ষণে মনোযোগ দিতে হবে। এর মধ্যে হান উসলের প্রশিক্ষণ দেখছিল, কিন্তু তখনই ওনের দলের কিছু ছেলে তাকে ধরে নিয়ে যায় এবং মারতে শুরু করে, কারণ সে উসলকে ওনের কাছে নিয়ে যেতে পারেনি। ওদিক থেকে উসল চলে আসে। সে একজন ছেলের উপর হামলা করে এবং হানকে বাঁচিয়ে সেখান থেকে বাইরে নিয়ে যায়। দুজন ছাত্র দৌড়ে ওনের কাছে যায় এবং তাকে সব কথা বলে দেয়। ওন রেগে বলে, আমি কিছু জানি না, তোমাকে যে কোনো মূল্যে সেই নির্বোধকে আমার কাছে নিয়ে আসতে হবে, নইলে আমি তোমাদের জীবিত ছাড়বো না। দুজন ছেলে উসলের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। জং তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু উসল তাকে থামিয়ে দেয় এবং তাদের দুজনের সাথে ওনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উসল ওনের সামনে দাঁড়ায় এবং ওন রেগে ফেটে পড়ে। সে উসলের উপর হামলা করে, কিন্তু উসল তার আক্রমণ এড়িয়ে তাকে একটি জোরদার চর মারে, যার ফলে
সে মাটিতে পড়ে যায়। সব কয়েদি অবাক হয়ে যায়। ওন রাগে আগুন হয়ে ওঠে এবং উসলকে নির্মমভাবে মারতে শুরু করে। উসলও পাল্টা কিছু আঘাত করে, কিন্তু ওন তাকে এমন মারে যে সে পড়ে যায়। ওন মনে করে যে এবার উসল শেষ, কিন্তু তখনই উসল টলতে টলতে আবার উঠে দাঁড়ায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। উসল ওনের কলার ধরে তার মুখ বরাবর তার মাথা দিয়ে আঘাত করতে থাকে। ওন মাথা ঘুরে পড়ে যায়। উসল তার উপর বসে তার মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকে, কিন্তু তখনই জং এসে উসলকে থামিয়ে দেয় এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন দুজন আবার প্রশিক্ষণে লেগে যায়, কিন্তু উসলের মন অন্যদিকে ছিল। জং তার মুখে ঘুষি মেরে ঝাঁকুনি দেয় এবং বলে মনোযোগ দাও। এবার উসল রেগে যায়। সে জং এর আক্রমণ এড়িয়ে তার মুখের একদম কাছে গিয়ে নিজের ঘুষি থামিয়ে দেয়। এটা দেখে জং হতবাক হয়ে যায়। সে হেসে বলে তুমি বেশ ভালো হয়ে গেছো, কিন্তু তোমাকে আরো বেশি মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিতে হবে। এখন তুমি দুর্বল হতে পারো না। যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মন খারাপ করে আছো। আজকের প্রশিক্ষণ এখানেই শেষ করি, আমাকে যেতে হবে। উসল ভাবে যে তার মন খারাপের কারণে জং চলে যাচ্ছে। সে বলে আপনি ভুল বুঝছেন, আমি মন খারাপ করিনি। জং উত্তর দেয় এবার আমাকে প্রাপ্তবয়স্কদের জেলে স্থানান্তরিত করা হচ্ছে, তাই যেতে হবে। এই কথা শুনে উসল ভেঙে পড়ে। যাওয়ার সময় জং তাকে সাহস দেয়, তুমি আমার প্রত্যাশার চেয়েও ভালো প্রমাণিত হয়েছ। একজন অ্যাথলিটের জন্য এই প্রশিক্ষণ খুব কঠিন, কিন্তু তুমি সব সহ্য করেছো। তুমি কি জানো হাঙরদের সুইম ব্লাডার থাকে না? যদি তারা সাঁতার কাটা বন্ধ করে দেয় তবে তারা গভীরে ডুবে মারা যাবে। এই কারণেই তাদের সব সময় এগিয়ে যেতে হয়। তুমিও একটি হাঙরের মতো। যদি তুমি প্রশিক্ষণ বন্ধ করো তবে আবার দুর্বল হয়ে পড়বে। তাই যাই হোক না কেন প্রশিক্ষণ বন্ধ করবে না। এই বলে জং তার জিনিসপত্র তোলে এবং চলে যায়। উসলের এই বিচ্ছেদ খুব খারাপ লাগে। সে কেঁদে ফেলে, কিন্তু তার জংয়ের কথা মনে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শুরু করে দেয়। জং চলে যাওয়ার পর তাকে আবার ওনের টিমে পাঠানো হচ্ছিল। ইয়ং এর সঙ্গীরা অফিসারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাকে নিজের সাথে নিয়ে যায়। ইয়ং উসলকে বলে আমি তোমার সাথে লড়াই করতে চাই। যদি তুমি জিতে যাও তবে আমি তাই করব যা তুমি বলবে। উসল উত্তর দেয় যদি আমি জিতি তবে তুমি কখনোই লড়াই করবে না এবং বাকি কয়েদিদের বিরক্ত করা ছেড়ে দেবে। ইয়ং এই শর্ত মেনে নেয়। সে 5 দিন পর লড়াই করার কথা বলে, কিন্তু উসল ঠিক সেই মুহূর্তেই লড়াই করার দাবি করে। রাগের মাথায় ইয়ংও তাকে লাথি মারতে শুরু করে। উসল ভেবেছিল যে ইয়ং তার হাতে কিক মারবে, কিন্তু ইয়ং হঠাৎ মাথায় আঘাত করে এবং উসল মাটিতে পড়ে যায়। ইয়ং বলে আমি 5 দিন পর তোমার জন্য অপেক্ষা করব। মেইনটেনেন্স টিমের ক্যাপ্টেন সেং সেল থেকে বাইরে চলে এসেছে। উসলের দ্বারা ওনকে মারধরের খবর ছড়িয়ে পড়েছে এবং সেং তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। ওন রেগে বলে তুমি এখানে খুশি হচ্ছ, কিন্তু হয়তো তুমি জানো না উসল তোমার জায়গা নিতে চাইছে। এটা শুনে সেং অস্থির হয়ে ওঠে। সে মেইনটেনেন্স টিমে গিয়ে উসল সম্পর্কে খোঁজ খবর নেয়। তখনই উসলও সেখানে আসে। সেং সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আমার জায়গায় ক্যাপ্টেন হতে চাও? উসল শান্তভাবে উত্তর দেয় না। এটা শুনে সেং স্বস্তির নিঃশ্বাস ফেলে। কয়েকদিন পর বিসক উসলের সাথে দেখা করতে আসে। ওনকে হারানোর পর গ্যাংস্টারের গার্ডরাও উসলের কথা বলছিল। এটা শুনে বিসক অবাক হয়ে যায়। সে বলে আমি বিশ্বাস করতে পারছি না, হয়তো তুমি সত্যি আমার সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছ। আমি সেই দিনের অপেক্ষা করব, কিন্তু তুমি ভুলো না যে তুমি কে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আজ উসল এবং ইয়ং এর মধ্যে লড়াইয়ের দিন ছিল। ইয়ং এর সঙ্গীরা এবং বাকি কয়েদিরা সবাই অপেক্ষা করছিল। সেং বলে কেন আমরা এই মারামারি বন্ধ করে দেব না? লড়াই আমাদের শুধু শাস্তি আর আঘাত ছাড়া আর কি দিয়েছে? তখনই উসল সেখানে পৌঁছায়। সে ইয়ংকে জিজ্ঞেস করে হারার পর কি তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে? ইয়ং বলে এখানে সবাই উপস্থিত আছে, এদের সামনে পিছিয়ে যাওয়া অসম্ভব। যদি আমি হারি তবে আমি কয়েদিদের বিরক্ত করা এবং অকারণে লড়াই করা দুটোই ছেড়ে দেব। এই কথা বলতেই ইয়ং উসলের ওপর হামলা করে। তার গতি ছিল প্রচন্ড দ্রুত। শুরুতে উসল তার মোকাবেলা করতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে পাল্টা আঘাত করতে শুরু করে। এর মধ্যে ইয়ং হঠাৎ তার মাথায় জোরদার কিক মারে এবং উসল মাটিতে পড়ে যায়। সবার মনে হয় যে লড়াই শেষ, কিন্তু উসল আবার উঠে দাঁড়ায়। ইয়ং তার গলা নিজে 2 পায়ের মাঝখানে চেপে ধরে তার দম বন্ধ করার চেষ্টা করে, কিন্তু উসল তার উরুতে আঘাত করতে শুরু করে, যার ফলে ইয়ং তাকে ছেড়ে দেয়। সুযোগ পেয়ে উসল তার গলা ধরে তার পিঠের উপর বসে পড়ে। ইয়ং তাকে দেয়ালে ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু উসল তার গলা ছাড়ে না। দুজনেই মাটিতে পড়ে যায়। উসল বলে তুমি হারছো, এখন বলো তোমার প্রতিশ্রুতি পালন করবে কি করবে না? শুরুতে ইয়ং মানতে রাজি হয় না, কিন্তু দম বন্ধ হতে শুরু করে এবং অবশেষে সে হার স্বীকার করে নেয়। গার্ডরা সেখানে পৌঁছে যায়। লড়াইয়ের কারণে উসলকে সেলে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর তাকে বাইরে বের করে আনা হয়। সেং উসলকে ওন এবং ইয়ং এর সামনে নিয়ে গিয়ে বলে যতক্ষণ না আমরা এখান থেকে বাইরে বের হচ্ছি আমরা 4 জন কেউ লড়াই করব না। আমাদের এই বোকামি বন্ধ করে একটি সমঝোতা করতে হবে। ওন হেসে তার উপহাস করে যদি আমরা না মানি তবে কি করবে? সেং উত্তর দেয় না মানলে আমি বাধ্য হয়ে তোমাদের সাথে কঠোরতা করব এবং তোমরা দেখছই এখন তোমরা আমার
আমাদের দলের মোকাবেলা করতে পারবে না। উসলও সম্মানের সাথে বলে, লড়াই বন্ধ করো, এখন আমাদের বদলাতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ইয়ং লড়াই ছেড়ে দেয় এবং কোনো উপায় না থাকায় ওনো মেনে নেয়। এরপর চারজন ভালো বন্ধুতে পরিণত হয় এবং একসাথে বসে খাবার খেতে শুরু করে। ইয়ং উসলকে নিজের মতো করে কিক মারতে শেখায়। কিছুদিন পর উসলের মুক্তির দিন চলে আসে। সে শেষবারের মতো গ্রাউন্ড দেখতে আসে। তার সেই সময়টার কথা মনে পড়ে যখন জং তাকে কাঁধ ব্যবহার করে লড়াই জেতার পরামর্শ দিয়েছিল। জেল থেকে বেরিয়ে উসল বাড়ির দিকে যাচ্ছিল, তখনই বিসক সামনে আসে। উসল জিজ্ঞেস করে, আমি অনেক ভেবেছি কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে এত ঘৃণা করো। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে বিরক্ত করতে থাকো? বিসক শান্তভাবে বলে, আমি তোমাকে ঘৃণা করি না এবং তোমার মধ্যে এমন কিছু বিশেষ নেই যার জন্য তোমাকে ঘৃণা করতে হবে। এই কথা শুনে দুজন তাদের জ্যাকেট খোলে এবং লড়াই শুরু হয়। বিসক উসলকে নির্মমভাবে মারে, এতটাই যে তার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু একটি সুযোগ পেতেই উসল তার মুখে জোরদার ঘুষি মারে। বিসক টলতে শুরু করে এবং উসল তার মুখেই তার জ্যাকেটটি ফেলে দিয়ে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। উসল পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। বিসক বলে, সত্যি কি তোমার মনে হয়েছিল যে আমি তোমাকে হারিয়ে দেব? একদিন তোমার মা আমার কাছে এসেছিলেন তোমার প্রাণের ভিক্ষা চাইতে, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। এই কথা শুনে উসলের ভেতরে আগুন জ্বলে ওঠে। তার জংয়ের শেখানো কথা মনে পড়ে। উসল তার মুখ থেকে জ্যাকেটটি সরিয়ে ফেলে, রক্তে ভেজা মুখ কিন্তু চোখে হার মানার নাম নেই। বিসক আবার তার মুখে ঘুষি মারে এবং উসলও প্রতিটি আঘাতের জবাব দেয়। দুজন একে অপরের উপর ক্রমাগত হামলা করে। তখনই উসল জংয়ের শেখানো রাউন্ড পাঞ্চ মারে এবং বিসক জোরে মাটিতে পড়ে যায়। তার মুখ থেকেও রক্ত ঝরছিল। রাগে পাগল হয়ে বিসক আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখন সে এতটাই রাগান্বিত ছিল যে নিজেকে সামলাতেও পারছিল না। সুযোগ বুঝে উসল ইয়ং এর মতো তাকে জোরালো লাথি মারে এবং বিসক পড়ে যায়। বিসক আবার উঠে তার মুখে ঘুষি মারে। এখন উসল এতটাই কঠিন হয়ে উঠেছিল যে মার খাওয়ার পরেও সে ব্যথা অনুভব করছিল না। কিন্তু বিসক ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। উসলের তার উপর দয়া হয়। সে তাকে সেখানেই ছেড়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুদিন পর উসল জংয়ের সাথে দেখা করতে জেলে পৌঁছায়। জং তাকে দেখে খুশি হয়। উসল হেসে বলে, আমি হাঙর দেখতে অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম। তুমি বলেছিলে যে হাঙর কখনো বিশ্রাম নেয় না, ঘুমানোর সময়ও সাঁতার কাটতে থাকে, কিন্তু আমি যে হাঙরগুলো দেখলাম সেগুলো তো এক জায়গায় থেমে বিশ্রাম নিচ্ছিল। জং হেসে বলে, তুমি নিশ্চয়ই মরা হাঙর দেখেছ। এই কথা শুনে উসল জোরে জোরে হাসতে শুরু করে এবং জংও হেসে ওঠে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।